হাই শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের কর্ণজিৎ স্যার ফিজিমেটিক্সের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে সবাইকে আজকের সেশনে স্বাগত জানাই। আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর গণিত বিষয়ে বিভিন্ন কন্টেন্ট নিয়ে আমরা আলোচনা করছিলাম। লাস্ট সেশনগুলোতে অ্যাকচুয়ালি আমরা সেট থিওরি, সেট অ্যালজেব্রা নিয়ে আলোচনা করেছি। আস্তে আস্তে সেট অ্যালজেব্রা থেকে আমরা মুভ করছি ক্যালকুলাসের দিকে। তো ক্যালকুলাস এবং সেট থিওরি দুটোর কানেক্টিভিটি সম্পর্কে আমরা অলরেডি কিছুটা আমরা বলেছিলাম যে সেট আমরা বুঝতে পেরেছিলাম সেট কী জিনিস কি। সেটের পর আমরা পড়েছিলাম অর্ডার পেয়ার, যা আমরা দেখেছিলাম এ কমা বি হিসেবে অর্ডার পেয়ারটাকে এক্সপ্লেন করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে এ সেট থেকে একটা এলিমেন্ট এবং বি সেট থেকে একটা এলিমেন্ট নিয়ে অর্ডার পেয়ার তৈরি করা যায়। এরকম করে যতগুলো অর্ডার পেয়ার তৈরি করা যায় সবগুলোকে এলিমেন্ট হিসেবে নিয়ে যদি আমরা একটা সেট তৈরি করি তাহলে সেটা হবে কার্তেসিয়ান প্রোডাক্ট। পরবর্তী সেশনগুলোতে আমরা বলেছিলাম যে কার্তেসিয়ান প্রোডাক্টের যে সাবসেট হবে সেটা হবে রিলেশন। এবং লাস্ট সেশনে আমরা বলেছিলাম যে যতগুলো রিলেশন পাওয়া যায় সেই রিলেশনগুলোর মধ্যে স্পেসিফিক একটা রুল বা স্পেসিফিক একটা সিস্টেম থাকবে যা অ্যাসোসিয়েট করবে এ সেটকে বি সেটের সাথে, সেটাকে বলেছিলাম আমরা মেপিং। সেখানে আমাদের কনসেপ্ট ছিল ফর every A belongs to capital A, there exists unique B. This unique was খুব very important. Unique B belongs to B. সেটা ছিল আমাদের ফাংশন নিয়ে বা মেপিং নিয়ে আমাদের সেশন। যেই সেশনে আমরা মেপিং নিয়ে আলোচনা করতে করতে ক্লাস 12-এর জন্য অলরেডি আমরা দিয়েছিলাম, যাকে আমরা একটু মডিফাই করে দিয়েছি এখন। আগে ছিল ক্লাস 12-এর জন্য শুধুমাত্র, এটাকে মডিফাই করে টাইটেলে 11 and 12 দুটোই দেওয়া হয়েছে। তো সেখানে আমরা বিভিন্ন রকমের মেপিং সম্পর্কে দেখেছি। বিশেষত 4 ধরনের ছিল: 1-1 মেপিং, মেনি ওয়ান মেপিং, ইনটু মেপিং, অনটু মেপিং। এবং সেখানে এটাও বলা হয়েছিল যে 1-1 এবং অনটু যদি একই সাথে হয় তাহলে সেটাকে আমরা বলি বাইজেকশন মেপিং। এইটুকু পর্যন্ত আলোচনা আমরা করেছিলাম। এবং লাস্ট সেশনে আমরা দেখেছিলাম যে মেপিং এবং ফাংশনের মধ্যে কিছু টাইপস। সেখানে আমরা আলোচনা করেছিলাম ডোমেইন এবং রেঞ্জ বিষয়ে। দুটো একটা জিওমেট্রিক্যাল ফিগার দিয়ে বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখেছিলাম একটা ট্রিকোনোমেট্রিক্যাল ফাংশনকে কীভাবে আমরা তার ডোমেইন এবং রেঞ্জ নিয়ে কাজ করতে পারি একটা মানে লাইট ওয়েতে। এখন আমরা একটু অর্ডারটা একটু চেঞ্জ করছি, ল অর্ডার থিঙ্কিং থেকে একটু হায়ার অর্ডার থিঙ্কিংয়ে আজকের সেশনে বিশেষত্ব হলো ফাংশনকে আমরা ক্যালকুলাসের সাথে কানেক্ট করার ঠিক প্রাক মুহূর্ত। সেখানে আমরা সেট দিয়ে ক্যালকুলাস ফাংশনটাকে আমরা ডিফাইন করব। এর সাথে সাথে গ্রাফিক্যালি কীভাবে ফাংশনটাকে ডিফাইন করা যায়, কখন কোনো একটি রিলেশনকে ফাংশন বলবো সেটা গ্রাফিক্যালি কীভাবে এক্সপ্লেন করা যায়, তা নিয়ে আমাদের প্রথম আলোচনা আজকের। তাহলে প্রথম আলোচনা হচ্ছে, আমরা বলেছি অ্যাকর্ডিং টু সেট থিওরি রিলেশন ফাংশনটা হবে একটা স্পেশাল কাইন্ড অফ রিলেশন, এখন আমরা এখানে কন্ডিশন ছিল ফাংশনটা একটা রিলেশন ফাংশন কখন হয় সে সম্পর্কে আমরা জানি যে যখন ফাংশনের মধ্যে এলিমেন্টগুলো বা রিলেশনের মধ্যে এলিমেন্টগুলো যখন আর এর মধ্যে যে এলিমেন্টগুলো নেব এখানে স্মল এ বি থাকবে, যদি ফর অল স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ দেয়ার এক্সিস্ট ইউনিক বি বিলংস টু বি, সেক্ষেত্রে আমরা রিলেশনটাকে ফাংশন বলেছিলাম। আমরা বলেছিলাম যে লাস্ট সেশনে যে এ সেটের মধ্যে যখন কোনো এলিমেন্ট থাকে এবং বি সেটের মধ্যে এলিমেন্ট থাকে, এ সেটের 2 বা তার বেশি এলিমেন্টের জন্য আমরা বি সেটে এলিমেন্ট একটা হতে পারে। কিন্তু এখানে এই কনসেপ্ট ফিগার 1 আমরা যদি বলি, এখানে দেখা যাচ্ছে এ সেটের 3টার জন্য বি সেটে একটা এলিমেন্ট আছে, নো প্রবলেম, এটার জন্য মেনি ওয়ান বলা যায়। কিন্তু এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে এ সেটে একটা এলিমেন্ট রয়ে গেছে যার কোনো ইমেজ আমাদের নেই। যেহেতু এ সেটের কোনো ইমেজ নেই তাহলে এটা ফাংশন হবে কি? প্রশ্ন যদি করা হয়, না, সেটা ফাংশন হবে না। দ্বিতীয় একটা ছবি নিই, আমাদের ছবির মাধ্যমে এক্সপ্লেনেশনটা শেষ করি।
এখানে আমরা বলেছিলাম এ সেট বি সেট, আমরা বলেছিলাম এখানে এই এলিমেন্টগুলো আছে, যদি এইভাবে এলিমেন্টগুলো তৈরি হয় তাহলে দেখা যাচ্ছে যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য বি সেটে একটা মাত্র ইমেজ পাচ্ছি, সেই জন্য এটা একটা ফাংশন, কারণ ইউনিক এলিমেন্ট পাবো। এক্ষেত্রে আমরা ইউনিক এলিমেন্ট পাচ্ছি প্রত্যেকটা এলিমেন্টের জন্য এ সেটের, কিন্তু এখানে এই এলিমেন্টের জন্য কোনো ইউনিক এলিমেন্ট পাইনি, এটা ফাংশন হচ্ছে। তো এভাবে আমরা গ্রাফিক্যালি এক্সপ্লেন ভ্যান ডায়াগ্রামের মাধ্যমে, সেটের মাধ্যমে আমরা কোনটা ফাংশন, কোন রিলেশনটা ফাংশন, কোন রিলেশনটা ফাংশন নয়, সেটা আমরা বুঝতে পেরেছি। আজ আমরা দেখব গ্রাফ, রিলেশনের গ্রাফ আমরা ড্র করব, এবং সেই রিলেশনের গ্রাফ থেকে আমরা কি করে বুঝবো সেটা ফাংশন এবং কোনটা ফাংশন নয়। সাপোজ একটা রিলেশন আমি এখানে লিখছি, R1 ইজ এ রিলেশন যেখানে x, y such that y equal to x square where x, y all belongs to R, for all x, y belongs to R। এই কন্ডিশনে যদি যাই তাহলে এর ফিগারটা আমরা যদি ড্র করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমরা আর কে একটু টেবুলার ফর্মে আকারে প্রকাশ করতে হবে। যদি আমরা টেবুলার ফর্মে আকারে প্রকাশ করি, সাপোজ x এর ভ্যালু যদি -3 হয়, y ভ্যালু 9, +3 হলেও 9, -2 হলে 4, 2 হলেও 4, -1 হলে 1, 1 হলে 1, 0 হলে 0, এরকম অসংখ্য এলিমেন্ট আমরা পেয়ে যাব এই রিলেশনের ক্ষেত্রে। এই রিলেশনের এই এলিমেন্টগুলোকে যদি আমি XY প্লেনে ড্র করার চেষ্টা করি, XY প্লেনে ড্র করব, x অ্যাক্সিস এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা x ড্যাশ, এটা y ড্যাশ। তাহলে কি ঘটবে আমরা একটু দেখে নিই। 0-তে 0, 1-এ সাপোজ এখানে 1, 2-তে 4, 2-তে 4, 3-তে সে বলছে 9, সাপোজ আমরা এখানে 9 দিয়ে দিলাম। সেমভাবে এটা 1, এটা 2, এটা 3, এটা আমি -1, এটাকে -2, এটাকে -3 যদি রিপ্রেজেন্ট করি, তাহলে -1-এর ক্ষেত্রে সে 1, -2-র ক্ষেত্রে সেটা হচ্ছে 4, -3-র ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে 9। এখন এই ফিগারটাকে যদি আমরা ড্র করি, পয়েন্টগুলোকে অ্যাড করে দিই, তাহলে মোটামুটিভাবে আমরা একটা এরকম ইমেজ পেয়ে যাব, যা আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন কনসেপ্ট থেকে বলেছিলাম, এটা একটা প্যারাবোলা স্ট্রাকচার হয়ে যায়। y = x স্কয়ার, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, সেক্ষেত্রে কোয়াড্রেটিক পলিনোমিয়াল, সেই কোয়াড্রেটিক পলিনোমিয়াল থেকে আমরা এরকম একটা ছবি পাচ্ছি। এই যে রিলেশনটা পেয়ে গেলাম, এই রিলেশনটাকে আমরা ফাংশন বলবো কি না, তার জন্য একটা স্পেশাল কাইন্ডস অফ টেস্ট আছে, সেই টেস্টটা আমি আজকে তোমাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করছি। সেই টেস্টটার নাম হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট। কি নাম? ভার্টিক্যাল লাইন টেস্ট। সেই ভার্টিক্যাল লাইন টেস্টের মাধ্যমে আমরা এটা দেখে নেব যে এই রিলেশনটা ফাংশন কি না। ভার্টিক্যাল লাইন টেস্ট কেন ইউজ করি আমরা? ভার্টিক্যাল লাইন টেস্ট ইউজ করি টু আইডেন্টিফাই দ্য রিলেশন ইজ ফাংশন ইয়া নট। সেটার জন্য আমরা কি বলেছি, ভার্টিক্যাল লাইন টেস্টের কনসেপ্টটাকে আমি একটু এক্সপ্লেন করে দিই আগে। যে ভার্টিক্যাল লাইন বলতে আমরা প্রথমেই বুঝতে পারছি দেয়ার মাস্ট বি এ ভার্টিক্যাল লাইন। কোথায় থাকবে? নো ডাউটলি ইন দ্য XY প্লেন। তাহলে ভার্টিক্যাল লাইন বলতে কি বোঝায়? ভার্টিক্যাল লাইন বলতে বোঝায় দ্য লাইন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু x অ্যাক্সিস অর প্যারালাল টু y অ্যাক্সিস। তার মানে আমরা যে কোনো জায়গায় যদি ভার্টিক্যাল লাইন ড্র করি, যে কোনো একটা ভার্টিক্যাল লাইন টেস্ট, তাহলে ভার্টিক্যাল লাইন হয়ে গেল আমার। ভার্টিক্যাল লাইন যদি কোনো রিলেশনের গ্রাফকে, ভালোভাবে বুঝো, যদি কোনো একটি ভার্টিক্যাল লাইন, সাপোজ দিস ওয়ান ইজ দ্য ভার্টিক্যাল লাইন, এই ভার্টিক্যাল লাইনটা এই রিলেশনের গ্রাফকে একটি মাত্র পয়েন্টে ইন্টারসেক্ট করে, একদম স্পষ্টভাবে বললাম, একটি মাত্র পয়েন্ট, only one intersection point is there in between the vertical line and the graph of the relation, then we can say this is the function, this relation is a function. তাহলে ভার্টিক্যাল টেস্টের কনসেপ্টটা বলছে if there is a single intersection point
intersection point between the vertical line and the graph of the relation, তাহলে আমরা সেটাকে বলবো ফাংশন। স্ক্রিনে নিচে কনসেপ্টটা লেখা আছে, যদি কারো এখানে বুঝতে অসুবিধা হয় অবশ্যই স্ক্রিনে লেখাটা দেখে নেবে। ইফ দেয়ার ইজ এ সিঙ্গেল ইন্টারসেকশন পয়েন্ট, যদি এখানে একটা মাত্র ইন্টারসেকশন পয়েন্ট পাই, কোথায় ইন্টারসেকশন পয়েন্ট পেয়ে গেলাম, এখানে একটা ইন্টারসেকশন পয়েন্ট পেয়ে গেলাম একটা ভার্টিক্যাল লাইনের জন্য, তাহলে যেহেতু একটা মাত্র ইন্টারসেকশন পয়েন্ট পেয়েছি, তাহলে দিস রিলেশন ইজ এ ফাংশন। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। ভার্টিক্যাল লাইন টেস্টটা কি? ভার্টিক্যাল লাইন টেস্ট হলো একটি স্পেশাল কাইন্ড অফ টেস্ট বাই হুইচ উই ক্যান আইডেন্টিফাই দ্য রিলেশন ইজ এ ফাংশন ইয়া নট। এই কনসেপ্টটার মূল বক্তব্য হচ্ছে যে একটা ভার্টিক্যাল লাইন, দ্যাট মিনস পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস আমরা ড্র করব অন দ্য এক্স ওয়াই প্লেন, যেখানে যদি সেই ভার্টিক্যাল লাইনটা রিলেশনের গ্রাফটাকে একটা মাত্র পয়েন্টে ইন্টারসেক্ট করে, তবে আমরা তাকে বলবো, কি বলবো? ইয়েস, তবে আমরা তাকে বলবো রিলেশনটা ফাংশন। এখন যাই এটার অন্য একটা রিলেশন নিয়ে টেস্ট করার জন্য। আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই, এই রিলেশনের ক্ষেত্রে বললাম এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ফর অল এক্স ওয়াই বিলংস টু আর। সেক্ষেত্রে যে আমার একইভাবে টেবুলার ফর্ম যদি তৈরি করি, দেখা যাবে ওয়াইয়ের একটা স্পেসিফিক পয়েন্টের, দুটো স্পেসিফিকের ভ্যালুর জন্য এক্সে আমরা একটা মাত্র এলিমেন্ট পাই। লেটস চেক দিস ওয়ান। কি, যদি আমি 1 বসাই এক্সে, তাহলে ওয়াইয়ের ভ্যালু 1 হবে, আবার ওয়াইয়ের ভ্যালু -1 হবে। যদি এক্সের ভ্যালু 4 বসাই, তাহলে ওয়াইয়ের ভ্যালু 2 হবে, আবার 4 বসালে -2 হবে, 0তে 0 হবে। এভাবে অনেকগুলো আমরা এলিমেন্ট পেয়ে যাব। সেই এলিমেন্টগুলোকে যদি আমরা গ্রাফে ড্র করতে চেষ্টা করি, তাহলে 0তে 1 2 3 1 2 3 -1 -2 -3। লেটস চেক দিস গ্রাফ। তাহলে আমরা এই গ্রাফ থেকে বুঝে যাব সেই গ্রাফটা, দ্যাট মিনস রিলেশনটা ফাংশন কি না। তো এখানে 1 1 মিনস এখানে আছে, 1 -1 মিনস এখানে আছে, 4 2। এখন 4 এক্স অ্যাক্সিসের দিকে 4, বাট ওয়াই অ্যাক্সিসের দিকে 2, 4 -2 এভাবে আছে। তো যেহেতু এভাবে আছে, তো আমরা এটাকে যদি 0 0 সাথে কানেক্ট করার চেষ্টা করি, আমরা দেখলাম এরকম একটা গ্রাফ পেয়ে গেলাম। এটা একটা প্যারাবোলা, আগেরটাও প্যারাবোলা ছিল, এখন একটাও প্যারাবোলা। তাহলে এটা আগেরটাও একটা রিলেশন, এখন একটাও একটা রিলেশন। আগেরটার মধ্যে ভার্টিক্যাল লাইন টেস্টে পেয়েছি, একটা ভার্টিক্যাল লাইন যদি আমরা ড্র করি, সেই ভার্টিক্যাল লাইনটা একটা মাত্র পয়েন্টে ইন্টারসেক্ট করে। বাট রাইট নাও আমরা যে গ্রাফটা পেলাম, সেখানে দেখা যাচ্ছে এখানে একটা পয়েন্ট এবং এখানে একটা পয়েন্ট, দুটো পয়েন্টে কাট করছে। যেহেতু দুটো পয়েন্টে কাট করে, তাহলে সেই রিলেশনটা ফাংশন হবে না। দিস ইজ নট এ ফাংশন, বাট ইটস এ রিলেশন। এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্টের কনসেপ্ট। আমরা পরবর্তী কন্টেন্টে চলে যাচ্ছি। পরবর্তী কন্টেন্টটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে আমরা একটু দেখব, এবং সেই ফাংশনগুলোকে কোনো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায় কি না, বা ফাংশনগুলিকে নিয়ে কোনো কাজ করা যায় কি না, তাও আমরা দেখে নেব। প্রথমে আসি যে নাম্বার 1, আমরা একটা জানি কনস্ট্যান্ট ফাংশন। সেটা কীরকম? কনস্ট্যান্ট ফাংশন যেখানে y = 2 একটা ফাংশন হতে পারে, x = 3 এরকম কোনো ফাংশন হতে পারে। এটা গ্রাফ কীরকম হয় আমরা দেখেই বুঝছি। ইট ইজ এ স্ট্রেট লাইন, ইট ইজ অলসো এ স্ট্রেট লাইন। y = 2 means parallel to x axis, x = 3 means it is parallel to y axis. This is the concept of constant function. কিন্তু এটা নিয়ে আমার খুব বেশি কষ্ট করার দরকার নেই, কষ্টটা করতে হবে তার পরবর্তী সেকশনগুলোকে নিয়ে। তাহলে আমরা এটাকে লিখতে পারি
y ইকুয়াল টু m অবলিক x ইকুয়াল টু k, যে কোনোটা দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি কনস্ট্যান্ট ফাংশনকে। নেক্সট নাম্বার 2, y equal to f of x equal to m, this is the constant function, and x equal to k, এখানে যদি যাই তাহলে x equal to k means what, x এখানে যেহেতু দিয়েছি মানে মেবি ইজ আ ফাংশন অফ এনিথিং y, তখন আমরা এটাকে এক্সপ্রেস করি, কিন্তু জেনারেলি আমরা ব্যবহার করব y equal to, যেহেতু আমরা ফাংশনে যাচ্ছি y দিয়ে আমরা প্রকাশ করি y equal to f of x, যেখানে x হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেই কনসেপ্ট অনুযায়ী জেনারেলি কনস্ট্যান্ট ফাংশন ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ y equal to fx equal to m, but x equal to k it's also a function but it's not a can be expressed as in the form। যেহেতু আমরা ফাংশনগুলোকে ড্র করার চেষ্টা করব তাই স্ট্যান্ডার্ডাইজড ফর্মটাকে আমরা নিয়ে নিচ্ছি। নেক্সট আসি পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন সেটা কীরকম, যে কোনো একটা পলিনোমিয়াল হতে পারে। সাপোজ y ইকুয়াল টু f of x ইকুয়াল টু a naught x to the power n a1 x to the power n minus 1 plus dot dot plus an. This is a function which is expressed as a polynomial, তাহলে আমরা এটাকে বলছি পলিনোমিয়াল ফাংশন। এখন এটার এক্সাম্পল যদি আমরা ধরে নিই যে y ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, this is a function. Maybe 2x square minus 3x plus 5, it's again a function. Maybe x cube minus 4x square plus 3, it's a function. তো এখানে যা আছে সবগুলো দেখা যাচ্ছে x এর ফাংশন এবং x গুলো ক্রমান্বয়ে এক এক করে কমতে কমতে যাচ্ছে। এই যে কনসেপ্ট, এটা পলিনোমিয়াল স্ট্রাকচারে এসছে, সেই পলিনোমিয়াল স্ট্রাকচারে আমরা বলবো যে এটা যদি হয় তাহলে এটা একটা পলিনোমিয়াল ফাংশন। তারও গ্রাফ ড্র করা যায়। যদি x এর পাওয়ার 2 হয় তাহলে আমরা জানি এটা প্যারাবোলা শেপ হয়, যদি কিউব হয় কি হতে পারে, ইউ ক্যান ড্র দ্য ফিগার। কারণ আমি একটা এক্সাম্পল হিসেবে আমি জাস্ট ট্রিট করছি, এগুলোকে প্রত্যেকটা গ্রাফ নিজেরা করতে পারবে, কারণ পাওয়ার 3 হলে একরকম হবে, পাওয়ার 4 হলে অন্যরকম হবে, তো ডিফারেন্ট ফর্মে একে এক্সপ্রেস করা যায়। এটাকে যেমন আমরা বললাম একটা স্ট্রেট লাইন হবে মাস্ট, কিন্তু এটাকে আমরা কখনোই বলতে পারবো না ইটস এ স্ট্রেট লাইন, কারণ এটার বিভিন্ন ফর্ম অ্যাকর্ডিং টু দ্য পাওয়ার অফ n, আমি ভ্যালু অফ n, আমি এটাকে বিভিন্নভাবে এক্সপ্লেন করতে পারি। নেক্সট নাম্বার 3 আমি বলবো এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন y ইকুয়াল টু f of x ইকুয়াল টু e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর পরিবর্তে e টু দি পাওয়ার অন্য কিছু 10x, e টু দি পাওয়ার x স্কোয়ার এরকম যদি থাকে তখন আমরা বলবো e এর পাওয়ার x। এখানে e অ্যাকচুয়ালি কি, e হচ্ছে একটি অমূলদ রাশি যার ভ্যালু 2 থেকে 3 এর মধ্যে। এখন e এর ভ্যালুটা কীভাবে এসছে তার জন্য এক্সপোনেনশিয়াল সিরিজ আছে, e টু দি পাওয়ার x এর একটা সিরিজ, সেই সিরিজের উপর নির্ভর করে আমরা ওই e এর ভ্যালু বের করি, x যখন 1 তার ভ্যালুটা কত হয়। কিন্তু এটা অ্যাকচুয়ালি এসছে এক্সপোনেনশিয়াল সিরিজ থেকে, যা তোমরা পাওনি তোমাদের সিলেবাসে। এখন এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে জাস্ট এভাবে এক্সপ্লেন করা আছে, অ্যান্ড হায়ার স্টাডিজে গেলে সেখানে এক্সপোনেনশিয়াল সিরিজটাও পেয়ে যাবে। আপাতত তোমরা শিখে নাও যে y ইকুয়াল টু e টু দি পাওয়ার x e পাওয়ার 10x এভাবে যদি থাকে তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন বলে, তারও ডায়াগ্রাম ড্র করা যায়। নেক্সট লগারিদমিক ফাংশন বা লগারিদম ফাংশন, সেখানে দেখেই বোঝা যাচ্ছে কীরকম হবে y ইকুয়াল টু log x, y ইকুয়াল টু log sin x, y ইকুয়াল টু log cos x, y ইকুয়াল টু log দিয়ে একটা কিছু থাকলো, সেটাকে আমরা বেসে একটা জিনিস থাকতে হয়, সেটাকে আমরা বলছি লগারিদমিক ফাংশন। নেক্সট আমরা এখানে পেয়ে গেলাম 4টা। নেক্সট হচ্ছে ত্রিকোণমিতিক্যাল ফাংশন, ট্রিকোনোমেট্রিক ফাংশন। এখন ট্রিকোনোমেট্রিক ফাংশন যখন বললাম, সেই ট্রিকোনোমেট্রিক ফাংশন নিয়ে sin x, cos x, tan x 6টা রেশিও আছে, সেই 6টা রেশিওকে আবার সিরিজে প্রকাশ করা যায় এবং 6টা রেশিওকে e টু দি পাওয়ার x দিয়েও প্রকাশ করা যায়। সেগুলো নিয়ে পরবর্তী সময়ে অন্য আরও হায়ার কনসেপ্টে আলোচনা করা যাবে। আপাতত ফাংশন নিয়ে বলছি, তো কী কী ফাংশন থাকতে পারে তার মতো করে একটু এক্সপ্লেন করলাম। ধরো y ইকুয়াল টু log mx একটা কনসেপ্ট আসলো বেস e। এখানে ট্রিকোনোমেট্রিক্যাল ফাংশনে বললাম y ইকুয়াল টু f of x ইকুয়াল টু tan স্কোয়ার x, দিস ইজ আ ট্রিকোনোমেট্রিক্যাল ফাংশন। sin x, cos x, tan x এগুলো সব কিছুই ট্রিকোনোমেট্রিক্যাল ফাংশন হিসেবে ইউজ হয়। নেক্সট আসছে ইনভার্স ট্রিকোনোমেট্রিক্যাল ফাংশন, ক্লাস 12-এ আছে ইনভার্স ট্রিকোনোমেট্রিক্যাল ফাংশন। সেটা কীরকম, সেটা হচ্ছে y ইকুয়াল টু f of x ইকুয়াল টু সাপোজ sin ইনভার্স x, সেটা একটা ইনভার্স ট্রিকোনোমেট্রিক্যাল ফাংশন। এক্সাম্পল হিসেবে আমি পুট করছি তোমাদের বোঝার জন্য, আর কিছু না। sin ইনভার্স x এর আবার গ্রাফ ড্র করা যায়, সেইভাবে এখানে যে কোনো ফাংশন যখন হবে
বা রিলেশন হলেই আমরা বলেছি গ্রাফ ড্র করা যায়। তাহলে এখানে যতগুলো আমি এক্সাম্পল ক্রিয়েট পার্টস আমি দেখাচ্ছি, প্রত্যেকটা পার্টেরই গ্রাফ আমরা ড্র করতে পারবো। এখন পর্যন্ত আমরা 6টা এই পার্ট আমি বিভিন্ন রকম ফাংশন দেখলাম। এছাড়াও আরও কিছু ফাংশন আছে খুবই ইম্পর্টেন্ট, সেই ফাংশনগুলো সম্পর্কে আমি এখন বলবো। নাম্বার, এটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে মডিউলাস ফাংশন। মডিউলাস ফাংশন y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স। এটার ডেফিনেশনটা খুবই প্রয়োজনীয়, তোমরা লিখে রাখতে পারো। এক্স মড এক্সের ভ্যালুটা হবে এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 অ্যান্ড ইকুয়াল টু মাইনাস এক্স হোয়েন এক্স লেস দেন 0। দিস ইজ দ্য মড ফাংশন। মড ফাংশনটা যদি আমরা ড্র করি কীরকম হয় তা আমরা একবার দেখে নিই। এটা হচ্ছে মড ফাংশন। এক্স y ইকুয়াল টু এক্স, y ইকুয়াল টু এক্স হলে এটা, y ইকুয়াল টু মাইনাস এক্স হলে এটা। কারণ দুটো ইকুয়েশন, দুটো স্ট্রেট লাইন, সেই দুটো স্ট্রেট লাইনকে যদি জয়েন করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে মডুলাস ফাংশনের গ্রাফ। y ইকুয়াল টু মড এক্স এর গ্রাফ হচ্ছে এটা। ঠিকভাবে এটা নিয়ে আরও আলোচনা করব, তবে এই মুহূর্তে না, যখন আমরা ক্যালকুলাসে যাব তখন। এখান থেকে দুটো জিনিস দেখা যায়। একটু এই ফাংশনটা থেকে আমরা একটা জিনিস ডিফাইন করার চেষ্টা করি। এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা x ড্যাশ। যদি বলা হয় y ইকুয়াল টু মড x ইজ এ ফাংশন, তার ডোমেইন এবং রেঞ্জ কি হবে? হোয়াট উইল বি দ্য ডোমেইন অ্যান্ড রেঞ্জ? নো ডাউটলি আমরা বলতে পারবো যে ডোমেইনটা কি হবে, যেহেতু x অক্ষের দুই দিকেই সে সুদূর প্রসারী পর্যন্ত বিস্তৃত, সো ডোমেইন ইজ আর। অ্যান্ড রেঞ্জ, রেঞ্জ যদি দেখা যায় সেখানে বলা হচ্ছে 0 থেকে শুরু হয়েছে অ্যান্ড ইনফাইনাইট ওয়েতে যাচ্ছে। তার মানে 0 থেকে রেঞ্জটা হবে 0 থেকে শুরু করে ইনফাইনাইট পর্যন্ত, সেটা হচ্ছে আমার রেঞ্জ। তো এই ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ আমরা কি করে বের করলাম? একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আর জিওমেট্রিক্যাল স্ট্রাকচার থেকে আমরা বের করে নিলাম। যেমন আমরা সাইন এক্সের ডোমেইন এবং রেঞ্জ বের করেছিলাম ছবি থেকে, ঠিক সেমভাবে আমরা এখানে মডিউলাস ফাংশনের দেখলাম। ঠিক একইভাবে আরেকটা যদি কনসেপ্ট নিই, সিগমাম ফাংশন। সিগমাম ফাংশন জিনিসটা কি? y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স বাই এক্স, সেটা হচ্ছে সিগমাম ফাংশন। তার ভ্যালু কত? তার ভ্যালু মড এক্স এর ভ্যালু যদি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 তাহলে এক্স হচ্ছে, তাহলে এক্স বাই এক্স মিনস 1 অ্যান্ড মাইনাস 1, হোয়েন 1 দেন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0। বাট ইম্পর্টেন্ট কনসেপ্ট, ইকুয়াল টু 0 হলে হবে কি? যদি ইকুয়াল টু 0 হয় 0 বাই 0 হুইচ ইজ আনডিফাইন্ড। যেহেতু আনডিফাইন্ড মানে আমাদের ভবিষ্যতে এটা আনডিফাইন্ড বলবো না, বলবো ইনডিটারমিনেট ফর্ম। কিন্তু আজকের ডেটে আমরা যা জানি সেটা হচ্ছে 0কে 0 দিয়ে ভাগ করা যায় না। সেই জন্য y সিগমাম ফাংশনের কনসেপ্টে মড এক্স বাই এক্স ইকুয়াল টু 1 when x greater than 0 and minus 1 when x less than 0, তাহলে ইকুয়াল টুটা এখানে আসবে না। এখান থেকে আমরা দেখব পরবর্তী সময়ে যে x এর ভ্যালুটা 0 হচ্ছে না। যেহেতু x এর ভ্যালুটা 0 হচ্ছে না, গ্রেটার দেন এবং লেস দেন দুটোই আছে, তাহলে সিগমাম ফাংশনের ক্ষেত্রে ডোমেইনটা কি হবে? ডোমেইনটা হবে r মাইনাস 0 except 0 অল দ্য রিয়েল ভ্যালুস হচ্ছে তার ডোমেইন। এবং রেঞ্জটা কি? রেঞ্জ অফ দ্য সিগমাম ফাংশন ইজ অলওয়েজ মাইনাস 1 অ্যান্ড 1, দিস টু এলিমেন্টস আর দেয়ার। আর কিছু হবে না, দুটো এলিমেন্ট থাকবে শুধু। তার মানে সিগমাম ফাংশনের যে রেঞ্জ সেটা হচ্ছে ইজ এ সেট হ্যাভিং এলিমেন্টস মাইনাস 1 অ্যান্ড 1, হোয়ার এজ ডোমেইন ইজ অল দ্য রিয়েল নাম্বারস এক্সেপ্ট 0। তাহলে সিগমাম ফাংশন এবং মডুলাস ফাংশন এই দুটো আমরা দেখলাম। যদি সিগমাম ফাংশনে আমরা গ্রাফও দেখতে যাই, একবার সিগমাম ফাংশনের গ্রাফটা দেখে নিই। যখন x এর ভ্যালু 0 থেকে বড় তখন তার রেজাল্টটা হচ্ছে, এটা ধরি 1, এটা হচ্ছে মাইনাস 1, তাহলে এখান থেকে সে শুরু হয়ে সুদূর প্রসারী পর্যন্ত 1ই হচ্ছে। আর ঠিক সেম এখানে, এখন এখানে একটা ব্রেক দিলাম। কেন ব্রেক দিলাম? কারণ x ইকুয়াল টু যখন 0, যখন অরিজিন পয়েন্টে থাকবে তখন তার কোনো ভ্যালু আমাকে দিচ্ছে না। যেহেতু তার ভ্যালু দিচ্ছে না তাই 0তে টাচ করবে না, 0-র আগে তাকে ব্রেক করতে হবে। এই ব্রেক কনসেপ্ট থেকে আসছে ক্যালকুলাসে কন্টিনিউটি। এখানে আমি বলেছি 0 পয়েন্টে তার মানগুলো একটা x ইকুয়াল টু যখন 0 তখন এই সিগমাম ফাংশনের কোনো ভ্যালু পাওয়া যায় না।
এক্স ইকুয়াল টু জিরো মিনস এই ফাংশনটার মান যখন জিরো মিনস এফ অফ জিরো, তখন তার মান হচ্ছে ইনডিটারমিনেন্ট ফর্ম, ইনডিটারমিনেন্ট। তাহলে এখান থেকে আমরা বলছি ডোমেইন, লিখেছিলাম আগে ডোমেইন কত এবং রেঞ্জ কত। এটা ছবি থেকেও দেখা বোঝা যাচ্ছে এক্স অক্ষের দুই দিকে সে সুদূর প্রসারী পর্যন্ত বিস্তৃত, সেই জন্য সে ডোমেইন হবে রিয়েল নাম্বার অ্যাকসেপ্ট জিরো, অ্যাকসেপ্ট জিরো। ঠিক আছে, এটা কিন্তু অ্যারো সাইন না, এটা ব্রেক সাইন, ব্রেক সাইন দিয়েছে এখানে যাতে এখানে বোঝা যায় যে এখানে গিয়ে আর হবে না, টাচ করবে না এটাকে। ঠিক সেম এটা। তাহলে ডোমেইন এবং রেঞ্জ বুঝলাম সিগমাম ফাংশনের ক্ষেত্রে। নেক্সট দুটো ফাংশন আমরা যাচ্ছি, সেটা এই দুটো ফাংশন এইচএস এর জন্য খুব ইম্পর্টেন্ট। এখন যে দুটো বললাম মডুলাস ফাংশন এবং সিগমাম ফাংশন, এন্ট্রান্সের জন্য ইম্পর্টেন্ট দুটো জিনিস আছে। একটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন সেটা কি? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ইজ y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট অফ এক্স। এটাকে আমি নাম্বার লাইনের উপর ড্র করার চেষ্টা করি। এটা জিরো, মনে করি এখানে লেখা আছে 3.1, ইট মিনস এর মানে আমি এক্সপ্লেনেশনটা এখানে যেহেতু আরবিট্রারি কনস্ট্যান্ট হিসেবে আছে এক্স, তাই আমি এক্স হিসেবে দিচ্ছি না, আমি পারফেক্টলি একটা ভ্যালু নিয়ে করছি। 3.1 মিনস 1 2 3 অ্যান্ড নেক্সট 3.1। সি 1 2 3 অ্যান্ড এটা হচ্ছে 3.1। যদি থার্ড ব্র্যাকেট অফ এক্স এর মিনিং হচ্ছে ইয়ার লেফট ফ্রম দ্য লেফট মোস্ট পার্ট থেকে, ফ্রম দ্য লেফট মোস্ট পার্ট থেকে যদি এই পয়েন্ট, যে পয়েন্টটা দেওয়া থাকবে সেই পয়েন্ট পর্যন্ত আমরা মুভ করি, উই ক্যান মুভ আপ টু দ্যাট পার্ট, আপ টু 3.1। এর মধ্যে গ্রেটেস্ট ইন্টিজার যা থাকবে সেটা হচ্ছে তার ভ্যালু মিনস 3। যদি বলা হয় -2.7, লেটস চেক, -2.7 কত হবে? এটা হচ্ছে 1, এটা -2, এটা -3, তাহলে এটা -1, এটা -2, এটা -3। এখন -2.7টা কোথায় আসবে? এইখানে আসবে -2.7। তাহলে -2.7 থেকে লেফট, মোস্ট লেফট, এখানে মোস্ট লেফট থেকে যদি আমি মুভ করি, মোস্ট লেফট সাইড থেকে যদি আমি মুভ করি, তাহলে তার মধ্যে গ্রেটেস্ট ইন্টিজার হচ্ছে -3, সো দ্য রেজাল্ট উইল বি -3। সেটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের আমাদের ভ্যালু কীভাবে বের করতে হয় তা। যদি তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এখানে সবগুলো সেখানে পয়েন্ট থাকলেও তার রেজাল্টটা ইন্টিজার হিসেবে আসছে, তাই নয় কি? তার রেজাল্টটা ইন্টিজার হিসেবে আসছে। যেহেতু রেজাল্টগুলো ইন্টিজার হিসেবে আসছে, তাহলে এখান থেকে আমি ক্লিয়ারলি বলতে পারি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের রেঞ্জ, রেঞ্জ কী হবে? অল দ্য ইন্টিজার্স, অল দ্য ইন্টিজার্স। আর ডোমেইন কী হবে? যেহেতু আমি যে কোনো ভ্যালু আসছে এখানে, যে কোনো ভ্যালু বসলে আমি তার রেজাল্ট বের করতে পারি। তার মানে শুধু ফিগার দেখে এবং কনসেপ্টটা থেকেই বলা যায় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ডোমেইন রিয়েল নাম্বার, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ডোমেইন হবে রিয়েল নাম্বার, আর রেঞ্জ হবে কি? ইন্টিজার। অনলি ইন্টিজার্স আর দ্য ডোমেইন রেঞ্জ। তাহলে এখানে বুঝলাম ডোমেইন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ডোমেইন হবে অল দ্য রিয়েল নাম্বারস অ্যান্ড রেঞ্জ হবে আই, অল দ্য ইন্টিজার্স। তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নিয়ে আমাদের এইটুকু কনসেপ্ট আমরা বুঝলাম। নেক্সট আমরা যাচ্ছি আরেকটা ইম্পর্ট্যান্ট কন্টেন্ট পার্ট, সেটাকে বলা হয় ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। ইট ইজ নোন এজ ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। ফ্র্যাকশনাল পার্ট ফাংশন সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি দেখে নেব। ফ্র্যাকশনাল পার্ট ফাংশন সেটাকে লেখা হয় সেকেন্ড ব্র্যাকেট অফ এক্স। অনেকেই মনে করতে পারে যে এটা কি, এটা তো হচ্ছে একটা সেট, সিঙ্গলটন সেট। অ্যাকচুয়ালি না, এই ফাংশনটাকে আমরা ডিফাইন করলাম y ইকুয়াল টু fx ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট অফ x, ইট মিনস x মাইনাস থার্ড ব্র্যাকেট অফ x মিনস গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। মানে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা থেকে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা মাইনাস করে দিলে আমরা যা পাবো সেটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। আই থিঙ্ক আমি বোঝাতে পারলাম বিভিন্ন ধরনের ফাংশনগুলোকে। তাহলে এখন পর্যন্ত আমরা যা যা শিখলাম আজকের ডেটে,
কি জিনিস কি আমরা শিখলাম একটু যদি ঝালাই করে নেই। প্রথমে শিখেছি ভার্টিক্যাল টেস্ট ফর আইডেন্টিফাই ফাংশন, কোন রিলেশনটা ফাংশন হবে তার জন্য। তারপর আমরা বিভিন্ন রকমের ফাংশনের গ্রাফ দেখলাম এবং সেখান থেকে ডোমেইন এবং রেঞ্জ কি করে বের করতে হয় তাও দেখলাম। চলো আমরা এখন কয়েকটা প্রবলেম নিয়ে আমরা আলোচনা করি যেখানে ডোমেইন এবং রেঞ্জ কি হবে সেটা বিভিন্নভাবে এক্সপ্লেন করা যায় কিনা। ওকে, সো ডিয়ার ফ্রেন্ডস, লেটস স্টার্ট সাম প্রবলেম। Problem 1. This problem is related to our domain and range of different function. Number 1, প্রত্যেকটাতেই find out domain and range. I am writing here just only the function y equal to f of x root over 2 minus x holding by x. এখানে একটু ভালো করে লক্ষ্য করি, এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা রুট ওভার আছে। রুট ওভারের মধ্যে আবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেওয়া আছে, দিস বাই দিস, দিস বাই দিস। এখন প্রথম জিনিস হচ্ছে রুটের মধ্যে কখনোই কোনো অবস্থাতেই কি হতে পারবে না, রুটের ভেতরে যা থাকবে তার ভ্যালু কখনোই মাইনাস হতে পারবে না। দ্যাট মিন্স 2 মাইনাস এক্স বাই এক্স অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। ফার্স্ট। সেকেন্ড জিনিস, যেহেতু 2 মাইনাস এক্স বাই এক্স আছে তাহলে নিচে আছে এক্স, নিচের তাহলে ডিনোমিনেটরে যা থাকবে সেটা কখনোই 0 হবে না, এক্স নট ইকুয়াল টু 0। দুটো পার্ট পেয়ে গেলাম, একটা হচ্ছে 2 মাইনাস এক্স বাই এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর একটা পেয়ে গেলাম এটা। সেখান থেকে আমরা লিখতে পারি 2 বাই এক্স মাইনাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু 0। দ্যাট মিন্স 2 বাই এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 1। দ্যাট মিন্স এক্স এখান থেকে বলা হচ্ছে লেস দেন ইকুয়াল টু 2, এক্স এর ভ্যালুটা লেস দেন ইকুয়াল টু 2। তার মানে এক্স এর ভ্যালুটা 2 থেকে ছোট হতে হবে, আবার বলছে 0 হবে না। এই দুটোকে যদি মিলিয়ে দিই তাহলে আমরা ডোমেইন পেয়ে যাব। এই ফাংশনটার ডোমেইন কি হবে, ডোমেইন হবে x such that x বিলং করবে 2 থেকে ছোট। তার মানে কি, এটাকে যদি লিখি আবার 0 হতে পারবে না, তার নাম্বার লাইনটা একটু চিন্তা করি, এটা 0 এটা 2, বলেছে 0 হবে না বাট 2 থেকে সে ছোট হবে, ছোট হবে কিন্তু আবার এই পয়েন্টটাও আসবে না। তার মানে এখান থেকে 0-র আগের একটা পার্ট হবে এবং 0-র পরে থেকে এদিকে একটা পার্ট আসবে। এই দুটোকে কীভাবে আমরা কানেক্ট করব, ডোমেইনটাকে কানেক্ট করতে হবে, আমরা করবো এভাবে যে মাইনাস ইনফাইনাইট থেকে 0 পর্যন্ত হতে পারে। তাহলে আমরা লিখবো মাইনাস ইনফাইনাইট থেকে 0 বাট নট 0, 0 হবে না, ইউনিয়ন আবার 0 থেকে শুরু করে 2, এটা হচ্ছে আমার ডোমেইন। সেটাকে আমরা এভাবে লিখি, ডোমেইনটা মাইনাস ইনফাইনাইট টু 0 ইউনিয়ন 0 টু 2, এইভাবে আমরা ডোমেইন লিখতে পারি। আমার মনে হয় এইটুকু বোঝা গেছে। নেক্সট আমরা যাচ্ছি তার রেঞ্জ বের করব। রেঞ্জ কি করে বের করব সেটা আমরা দেখবো এখন। প্রথমত আমরা জানি -2 স্কোয়ার মানে কত, 4, আবার +2 স্কোয়ার মিন্স 4। তাহলে রুট ওভার 4 করা মিন্স আমরা প্রায় সময় লিখে নিই +-2। কিন্তু হায়ার কনসেপ্ট অনুযায়ী যখন রুট ওভার ওয়াই থাকবে, রুট ওভার এক্স থাকবে, ইট মাস্ট বি রুট ওভার ওয়াই স্কোয়ার, ইট মাস্ট বি দিস ওয়ান mod y, মডিউলাস অফ ওয়াই অলওয়েজ বিকামস ইট পজিটিভ। সো এই কনসেপ্টটা থেকে মাথায় রেখে আমরা এটা বলতেই পারি যে এখানে যেহেতু ওয়াই দেওয়া আছে, এই কনসেপ্টটা থেকে এটুকু ক্লিয়ার, ওয়াই মাস্ট বি গ্রেটার দেন ইকুয়াল টু 0। দিস ইজ আওয়ার নাম্বার 1। কারণ এটার মান রেজাল্ট 0 হতে পারে, কখন এক্স এর ভ্যালু 2 বসালে রেজাল্ট 0 হয়, তো 0 হতে পারে, অথবা 0 থেকে বড় হবে। সেকেন্ড পার্ট করব ওয়াই স্কোয়ার, এটা আরেকটা পার্ট করে নিতে হবে। এটা এখান থেকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, দ্যাট মিনস বোথ সাইডে স্কোয়ারিং করলাম, করার পর এখান থেকে আমরা পেয়ে যাব এক্স ইকুয়াল টু 2/1 প্লাস ওয়াই স্কোয়ার। উই উইল গেট দিস ওয়ান। ইফ উই স্কোয়ার দিস দেন উই উইল হ্যাভ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস এক্স বাই এক্স, ইট মিনস এক্স ইকুয়াল টু 2/1 প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই জায়গাটা দেখলে ক্লিয়ারলি বোঝা যায় ওয়াইয়ের যে কোনো ভ্যালুর জন্য এক্স ডিফাইন্ড। এখান থেকে আমরা বলতে পারি ওয়াইটা বিলং করবে অল দ্য রিয়েল নাম্বারস, এটা নাম্বার 2।
এখন 1 নাম্বার এবং 2 নাম্বার দুটোকে যদি আমি বোঝার চেষ্টা করি নাম্বার লাইনের মধ্যে, একটা বলছে 0 সহ 0 থেকে বড় হবে, আরেকটা বলছে পুরো লাইনটাই হবে। দুটোর কমন যে পার্টটা সেটা হবে আমাদের মূল বক্তব্য। তার মানে এই কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারছি তার রেঞ্জ হচ্ছে 0 থেকে স্টার্ট হবে এবং শেষ হবে ইনফাইনাইট পর্যন্ত, সেটা হচ্ছে আমার রেঞ্জ। তাহলে আমরা একটা প্রবলেম দেখলাম, যে প্রবলেম থেকে আমরা ডোমেইন এবং রেঞ্জ কি করে বের করতে হয় শিখলাম। নেক্সট আরেকটা প্রবলেম আমরা দেখি। y ইকুয়াল টু, ফাংশনটা ভালো করে লক্ষ্য করো, y ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 এভাবে দেওয়া আছে। আমি বারবার বলছি তোমাদেরকে, এই প্রবলেমটা করার জন্য আমরা দুটো পদ্ধতি ব্যবহার করব। সেই দুটো পদ্ধতির মধ্যে একটা পদ্ধতির মধ্যে শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স, এই সেশনে আমরা এই কন্টেন্টের উপর একটা শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স আমি আগে দেখিয়ে দিচ্ছি, তারপর তার সলিউশন আমরা জানি। যদি কোনো একটা অপেক্ষক ax স্কোয়ার প্লাস bx প্লাস c ফর্মে থাকে, তবে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যা বা আমাদের গ্রাফের যে চিত্রটা হয় সেটা কীরকম হয় আমরা একটু দেখে নিই। সেটা নো ডাউটলি এরকম একটা প্যারাবোলা হবে, অথবা এরকম একটা প্যারাবোলা হবে y ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এটা এখানে আসতে পারে, এখানে যেতে পারে, কিন্তু ফিগার দুটো শেপস এরকম থাকবে। যদি এরকম থাকে তাহলে একটা শর্টকাট ট্রিক্স প্রথমত মাথায় রাখো, যে তার যে ভার্টেক্স, প্যারাবোলাটার ভার্টেক্স, সেই ভার্টেক্সটা কত হবে। ভার্টেক্সটা যদি আমরা বুঝতে পারি, বের করতে পারি শর্টকাটে, তবেই আমাদের আনসারটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এখানে এই যে আমরা ড্র করলাম, সেখানে সি দিয়ে প্রকাশ করলাম ভার্টেক্সটাকে। শর্টকাট টিপস অনুযায়ী সি এর ভ্যালু মাইনাস বি বাই 2a অ্যান্ড মাইনাস ডি বাই 4a। আমরা দেখলাম মাইনাস বি বাই 2a অ্যান্ড মাইনাস ডি বাই 4a। হোয়াট ইজ ডি? দিস ডি ইজ নাথিং বাট বি স্কোয়ার মাইনাস 4ac। এই কনসেপ্টটাকে আমরা যদি মাথায় রাখি তাহলে এটা রেঞ্জ বের করা খুব সহজ। তো আমরা এখানে দেখলাম সি এর ভ্যালুটা কত হচ্ছে মাইনাস বি বাই 2a আর মাইনাস ডি বাই 4a। উই হ্যাভ টু লার্ন দিস ফর্মুলা। আমাদের এটা জানতে হবে যে একটি কোয়াড্রেটিক পলিনোমিয়াল যদি থাকে তাহলে তার সেন্টারটা, ভার্টেক্সটা কি হবে মাইনাস বি বাই 2a অ্যান্ড মাইনাস ডি বাই 4a। এটা যদি আমরা মেমোরাইজ করে নিই তাহলে এই প্রবলেমটা করতে খুব সহজ, বিকজ দিস ইজ দ্য শর্টকাট ট্রিক্স, টিপস অ্যান্ড ট্রিক্স। এটা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স, যেভাবে আমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কম সময়ে আনসার করতে পারি। এখন এখান থেকে আমি কি করে বুঝবো তার রেঞ্জ কত হবে, রেঞ্জ কত হবে সেটা বোঝার জন্য আমরা কি বলবো, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যে লাইনটা থাকবে, দ্যাট মিনস আমাদের এটাকে বলছি আমরা, এই যে লাইনটা, এটা সিমেট্রি লাইন, এই সিমেট্রি লাইনটাকে আমরা আরেকটা নাম বলছি অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা। অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা, প্যারাবোলাটাকে যে পয়েন্টে কাট করলো তার অর্ডিনেট এবং তার ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত অংশটুকু, সেইখান থেকে আমরা বলবো তার রেঞ্জ হচ্ছে এইটা হচ্ছে তার রেঞ্জ। সেখানে রেঞ্জকে বোঝা যাচ্ছে মাইনাস ডি বাই 4a টু ইনফাইনাইট, এটা হচ্ছে তার রেঞ্জ এই ফিগারের জন্য। আবার যদি এই ফিগারে যাই, সেখানে সির ভ্যালুটা মাইনাস ডি বাই 4a, এটা ফিক্সড, বাট তার ডাউনওয়ার্ডস, প্যারাবোলাটা ডাউনওয়ার্ডস আছে। যেহেতু প্যারাবোলাটা ডাউনওয়ার্ডস আছে এবং ইট টেন্ডস টু মাইনাস ইনফাইনাইট, সো ইটস রেঞ্জ উইল বি, রেঞ্জ কত হবে মাইনাস ইনফাইনাইট থেকে মাইনাস ডি বাই 4a। এখন আমরা তার প্রয়োগ করব বিভিন্ন সমস্যার সমাধান করতে গিয়ে। আমরা দেখব এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় এই কনসেপ্টটা ব্যবহার করে। সো লেটস ট্রাই। আমরা চলো দুটো সমস্যার সমাধান করি একই কনসেপ্ট প্রয়োগ করে।
এখানে একটা প্রবলেম দেওয়া আছে, আরেকটা প্রবলেম আমরা এখানে লিখে নিচ্ছি। দুটো প্রবলেম থেকে আমরা বের করব 2 এর 1 2 এর 2 y ইকুয়াল টু মাইনাস 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 এই দেওয়া আছে। এখন প্রথম সমস্যাতে আমাকে a এর ভ্যালু 2, b এর ভ্যালু -5, c এর ভ্যালু 3। তাহলে এখান থেকে d ইকুয়াল টু 25 মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 3 ইট মিনস 1 ফর ফার্স্ট কোয়েশ্চেন। এখন আমাকে দেখতে হবে যে a x স্কোয়ার প্লাস bx প্লাস c তার a পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে তার ফিগারটা আপওয়ার্ডস হবে, এবং যদি নেগেটিভ হয় তাহলে সেটা ডাউনওয়ার্ডস প্যারাবোলা হবে। তাহলে আপওয়ার্ডস প্যারাবোলা এবং ডাউনওয়ার্ডস প্যারাবোলা। যেহেতু ফার্স্ট কোয়েশ্চেনে তার 2x স্কোয়ার মিনস ইট ইজ পজিটিভ, তার মানে সেটা আপওয়ার্ডস আছে, তাহলে আমি বলবো তার ডাইরেক্টলি রেঞ্জ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট দ্যাট মিনস ক্লোজ ইন্টারভেল মাইনাস ডি, ডির ভ্যালু 1 by 4a means 4 into 2 to infinite. This is the answer. That means minus 1 by 8 to infinite. Now check for number 2. Second question a কত -3 which is less than 0 মানে নেগেটিভ, and b equal to 7 c equal to 3। তাহলে সেক্ষেত্রে d কত 7 স্কোয়ার মাইনাস 3 ইন্টু মাইনাস 4 ইন্টু মাইনাস 3 ইন্টু 3, তাহলে 49 প্লাস 36, 7 স্কোয়ার 49, 3 3 9, 4 9 36, so 9 6 15 85। So from second question we have a is negative, so the range will be minus infinite to minus d 85 by 4 into a means by minus 12. It means minus infinite to 85 by 12 is the answer. This is two answer. One is minus 1 by 8 to infinite, and second one is minus infinite to 85 by 12. আমরা এ পর্যন্ত দুটো বিভিন্ন বিভিন্ন টাইপের প্রবলেম দেখলাম, একটা হচ্ছে জেনারেল, একটা গ্রাফিক্যাল। এবার আমরা দেখব ট্রিকোনোমেট্রিক্যাল প্রবলেম ইউজিং ট্রিকোনোমেট্রিক্যাল কনসেপ্ট। আমরা গ্রাফ ইউজ করব না, এখন আমরা ইউজ করব ট্রিকোনোমেট্রিক্যাল কনসেপ্ট। যেমন আমরা জানি সাইন থিটা কস থিটার ভ্যালু -1 থেকে +1 পর্যন্ত লাই করে, তার উপর নির্ভর করে আমরা কি করে একটা হটস কোয়েশন সলভ করতে পারি সেটা আমরা দেখতে চাই। তাহলে তার জন্য নাম্বার 4 কোয়েশন y ইকুয়াল টু f of x, আমাকে বের করতে হবে এই প্রবলেমটার রেঞ্জ কত, ইকুয়াল টু cos স্কোয়ার x প্লাস 4 cos x প্লাস 5 হোল ডিভাইডেড বাই 2 cos স্কোয়ার x প্লাস 8 cos x প্লাস 8। কোয়েশনটা একটু ভালো করে আমরা যদি দেখি, একটু ভালো করে লক্ষ্য করো, এই কোয়েশনটার মতো করে আমরা আরও অন্যান্য কোয়েশন লিখতে পারি। কি করে লিখতে পারি, যেমন cos স্কোয়ারে বললে আমরা সাইন স্কোয়ারে বসাতে পারি, এটা 1 নাম্বার। 2 নাম্বার y ইকুয়াল টু f of x ইকুয়াল টু, প্রথমেই যাই নাম্বার 2 প্রবলেম, y ইকুয়াল টু সাইন স্কোয়ার x মাইনাস 6কে আমরা লিখতে পারি 2 ইন্টু সাইন x ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 1। এখান থেকে 3 কমন নিতে পারি, কমন নিলে কি হয় সাইন স্কোয়ার x মাইনাস 6 সাইন x প্লাস 9। লক্ষ্য করো দিস পার্ট অ্যান্ড দিস পার্ট আর আইডেন্টিক্যাল, তাহলে এখান থেকে আমরা বলতেই পারি দিস বাই দিস মিনস 1/3 প্লাস 1 বাই 3 ইন্টু সাইন x মাইনাস 3 হোল থিং স্কোয়ার। এটাকে লেখা যায়, এইটুকু হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এখন আমরা যাব ট্রিকোনোমেট্রিক্যাল কনসেপ্ট প্রয়োগ করব। কি ছিল আমাদের -1 লেস দেন ইকুয়াল টু sin x less than equal to 1, from where we get -4 less than equal to sin x minus 3 less than equal to -2। নাও যদি আমরা স্কোয়ারিং করি তাহলে মনে হচ্ছে এটা 16, কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, কখনোই কোনো অবস্থাতেই sin x minus 3 হোল স্কোয়ারের মান 0 হবে না। তার মানে 0 থেকে বড় হবে sin x minus 3 হোল স্কোয়ারের ভ্যালু, অবশ্যই বড় হতে হবে। এখন কত বড় হবে
0 থেকে বড় হবে। এখন কত বড় হবে? এখন এটা দেখা যাচ্ছে sin x মাইনাস 3 হোল স্কয়ার, x এর ভ্যালু যদি 0 বসাই সেটা হচ্ছে রেজাল্ট কত আসছে 9। sin x এর ভ্যালু যদি 1 বসাই, ম্যাক্সিমাম ভ্যালু 1 বসালে আসছে 4। তার মানে এর ভ্যালুটা 0 না, এখানে হবে 4 থেকে বড় হতে হবে বা সমান হবে। কতর মধ্যে থাকবে? sin x এর লোয়েস্ট মান -1 যদি বসাই, -1 -3 মিন্স -4 হোল থিং স্কোয়ার মিন্স লেস দেন 16। ইন্টারেস্টিং জিনিস, সাইন চেঞ্জ হয়ে গেছে স্কোয়ার করায়। কখনো কি হয়? হয় না, কিন্তু এই ক্ষেত্রে হয়ে গেল। মাইনাস মাইনাস বোথ সাইড আছে, সেই জন্য এটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা ইন্টু 3 মিন্স 3 4 যা 12 মিন্স 3 ইন্টু সাইন এক্স মাইনাস 3 হোল থিং স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 48। চেক করো। এখন এটার ভ্যালু যদি 12 মানে 12 থেকে বড় এবং 48 থেকে ছোট হয় তাহলে আমার কি আসবে? যেহেতু আমরা এই প্রশ্নটা পার্টটা করছি, এর পার্টটাকে মুছে ফেললাম। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখি। তাহলে আমরা বলতেই পারি দ্যাট ইমপ্লাই 1/12 সাইন চেঞ্জ হবে অ্যাগেন গ্রেটার দেন ইকুয়াল টু 1/3 ইন্টু সাইন এক্স মাইনাস 3 হোল থিং স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 1/48। এটাকে চেঞ্জ করলাম 1/48 লেস দেন ইকুয়াল টু 3 ইন্টু সাইন এক্স প্লাস মাইনাস 3 whole thing square less than equal to 1/12. From here if we add 1/3 both side, যদি আমরা 1/3 যোগ করি দুই দিকেই তাহলে আমরা কি পাবো? এখানে পেয়ে যাব 1/3 প্লাস 1/48 which must be less than equal to this one and this one less than equal to 1/12 plus 1/3। এখন এখান থেকে সিম্পলিফাই করি 17/48 থেকে পুরো y less than equal to this one means 5/12। এই হচ্ছে আমাদের পার্ট 17/48 থেকে বড় বা সমান এবং 5/12। সো রেঞ্জ হবে 17/48 থেকে 5/12 ক্লোজ ইন্টারভ্যাল। দিস ইজ দ্য কোয়েশ্চেন। তো একইভাবে আমাদের কসের প্রবলেমটা আছে, তোমরা বাড়িতে এই সমাধান করবে। এবং আমি আজ যে যে টাইপের ডোমেন এবং রেঞ্জের প্রবলেম করেছি সেম টাইপের প্রবলেম নিজেরা কিছু তৈরি করো, সলভ করো, খুঁজে বের করো, করে এগুলো সলভ করো। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। আমি ওই প্রবলেমগুলো আবার একটা রিমেডিয়াল সেশন বা রিভিশন সেশন দিয়ে আমরা একটা কোয়েরি সেশনের মধ্য দিয়ে ওই তোমাদের প্রবলেমগুলোকে সমাধান করে দেবো। তো আজ কন্টেন্ট অনেক বেশি আলোচনা হয়ে গেল। প্রথম কন্টেন্ট পড়েছিলাম ভার্টিক্যাল লাইন টেস্ট, খুব সহজ। যদি একটা ভার্টিক্যাল লাইন রিলেশনের গ্রাফকে একটা পয়েন্টে কাট করে তাহলে আমরা বলবো দিস ইজ ফাংশন। সেকেন্ড আমরা শিখেছি যে ভার্টিক্যাল লাইন টেস্টের পরে আমাদের কাছে এসছে ডোমেন এবং রেঞ্জ নিয়ে কাজ করা। সেখানে আমরা বিভিন্ন ডোমেন এবং রেঞ্জের নিয়ে কাজ করার জন্য কি করেছি, বিভিন্ন রকমের ফাংশন দেখেছি। এর মধ্যে ইম্পর্টেন্ট ফাংশন কয়েকটা দেখেছি, মডিউলাস ফাংশন, সিগমাম ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। চারটা আমি বলেছি খুব ইম্পর্টেন্ট, কারণ হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলের জন্য খুব ইম্পর্টেন্ট। তার সাথে সাথে প্রত্যেকটা গ্রাফ থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ বের করার চেষ্টা করেছি। পরবর্তী সময়ে 3, 4, 5টা প্রবলেম আমরা এখানে আলোচনা করেছি। সেই আলোচনার নিরিখে তোমরা সবাই প্রবলেমগুলো সমাধান করবে, এটা আমার বিশ্বাস। এবং এই প্রসেসে আরও অনেক সমস্যার সমাধান তোমরা করতে পারবে এই বিশ্বাস রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নেক্সট সেশনে আরও কিছু প্রবলেম নিয়ে, ফাংশন রিলেটেড আরও কিছু কাজ নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।